দর্শক, আমি মোহাম্মদ এ আরাফাত আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠান বর্তমান সরকারের সাফল্যের ৩ বছর। আপনারা জানেন ২০০৮ সালের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পরে ৩ বছর অতিবাহিত হয়েছে। আমরা এই ৩ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং তার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান করে থাকি। আজকে আমরা মূলত পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন জনাব এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত এ কে খন্দকার এমপি বীরুত্তম, মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনাদের বলতে চাই যিনি আমাদের মহোদয়ের উপপ্রধান সেনাপতি, এটা আমরা সবাই জানি। আমাদের সাথে আরও আছেন জনাব ভূঁইয়া শফিকুল ইসলাম, মাননীয় সচিব পরিকল্পনা বিভাগ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন রীতি ইব্রাহিম, সচিব পরিসংখ্যান বিভাগ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আরও আছেন জনাব ডক্টর শামসুল আলম, সদস্য সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন। আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানের প্রথমেই মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে দিয়ে শুরু করব। নির্বাচনী যে অঙ্গীকারগুলি ছিল সেই অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে গত ৩ বছরে বিভিন্ন যে উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে পরিকল্পনা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে কাজগুলি, সেই বিষয় নিয়ে যদি এই উন্নয়ন কর্মকাণ্ড এবং তার কতটুকু আপনারা অর্জন করতে পেরেছেন সেই বিষয় নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি এই দেশের দায়িত্বভার গ্রহণ করেন। সেই সময় অর্থাৎ ২০০২ সালের পর থেকে বাংলাদেশে কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না। এদিকে যখন ৪ জোট সরকার ক্ষমতায় ছিলেন, তখন তারা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে যে অ্যাডভাইস পান, সেই অ্যাডভাইসের বশবর্তী হয়ে তারা পিআরএসপি, দারিদ্র বিমোচন কৌশলপত্র বলা হয়, এটা অনেকটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এটা অনেকটা চাপিয়ে দেওয়া হয়নি, তারা বলেছিল এবং ৪ জোট সরকার সেটা গ্রহণ করেছিল, চিন্তা না করে যে এইটি ঠিকভাবে কাজ করবে না। কারণ হচ্ছে যে আমাদের সংবিধানে পরিষ্কারভাবে ১৫ লাইনে লেখা আছে যে দেশের উন্নয়ন পরিকল্পিতভাবে করতে হবে, এছাড়া উন্নয়নের অন্য কোনো পথ নেই। সেই জন্যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য তাকালো পার্সপেক্টিভ প্ল্যানের দিকে। তাদের এই নির্বাচনের সময় তাদের একটা প্ল্যান ছিল যে আগামী ১০ বছরে ক্ষমতা নেবার ১০ বছর পরে তারা দেশকে কোথায় নিয়ে যাবে। মহাজোট সরকারের কথাই আমি বলছি। সেজন্য তারা একটি পার্সপেক্টিভ প্ল্যান, প্রেক্ষিত প্ল্যান যাকে বলা হয় বাংলাতে, সেইটি প্রস্তুত করে। এই প্ল্যানটি বাস্তবায়িত করার কথা দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে। তা প্রথম পরিকল্পনা, পঞ্চম বার্ষিকী পরিকল্পনা যখন সংশোধিত হয়, তার আগে পর্যন্ত কিন্তু সেই পিআরএসপি দিয়েই দেশকে চালাতে হয়েছিল। যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাপ্ত হলো অর্থাৎ তার প্রণয়ন সমাপ্ত হলো, তখন সেটি আমরা গ্রহণ করা হলো এবং সেইটি দিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া শুরু হলো। এখন তো তার বাস্তবায়নের কাজ চলছে এবং আমরা বিশ্বাস করি যে এর আগে আমরা ৬.৭ প্রবৃদ্ধি পেয়েছি এবং ২০১৪ এবং ২০১৫ সালের যখন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হবে, সেই সময় আমাদের প্রবৃদ্ধি হবে ৮, এইটা আমাদের আশা। এবং আমাদের পভার্টি লেভেল এখন আছে ৩১.৫, সেইটা কমে হবে ২২, অর্থাৎ অনেকখানি কমে যাবে। এই পরিকল্পনা থেকে শেষ করে যখন আমরা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যাব, তখন আমাদের এই
গতি যাতে নষ্ট না হয় সেজন্য আমরা NSDS অর্থাৎ ন্যাশনাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি এইটা প্রণয়ন করা হয়। এটির মূল উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক উন্নয়নকে কিভাবে টেকসই রাখা যায়। আচ্ছা আচ্ছা, sustainable, আমাদের যে okay. উন্নতিটা হচ্ছে সেটাকে টেকসই কিভাবে রাখা যায় সেই জন্য এই প্ল্যানটা করা হয়। একটি কথা এখানে আমি উল্লেখ করতে চাই, কোন সরকার 1 বছরের মধ্যে NSDS এর মতো একটি বই তৈরি করতে পারেনি, কিংবা 2টি 5 বছরের পরিকল্পনা প্রণয়ন। 1.5 বছরের মধ্যে তৈরি করতে পারেনি। এটি আমাদের সরকারের পক্ষে একটি বিরাট অর্জন। শুধু পরিকল্পনা নয়, এখানে পরিকল্পনা বাস্তবায়নের প্রশ্ন বেশ শক্তভাবে আসে। সেখানে 2009-10-এ যে অর্থ বরাদ্দ হয়েছিল তার পরিমাণ ছিল 28,500 কোটি টাকা, এবং 2010-11 সালে হয়েছিল 35,880 কোটি টাকা, এবং 2011-12 সালে এটি হয়েছে 46,000 কোটি টাকা। এবং এতে আমরা 2009-10-এ 91 ভাগ, এবং 2010-11-তে আমরা 92 ভাগ আমরা অর্জন করতে পেরেছিলাম। আচ্ছা, এটি কি আপনি বলছেন এডিপির কথা? আমরা বলছি এডিপির কথা। আচ্ছা, তাহলে তো বিশাল একটা অর্জন আমরা বলবো। এটা বিশাল অর্জন, কারণ অনেক বড় অ্যালোকেশন হয়েছে খুব অল্প সময়ের মধ্যে, এবং একই সাথে আবার সেই অ্যালোকেশনটা বাস্তবায়নের অর্জনের ক্ষেত্রেও একটা বড় ধরনের অর্জন আমরা দেখতে পাচ্ছি। এটা নিশ্চয়ই অত্যন্ত বড় ধরনের অর্জন, এটা আমরা দাবি করতে পারি, এবং আমরা আনন্দ পেতে পারি যে এত বড় অর্জন করা অতীতে সম্ভব হয়নি। এখানে আপনাকে যদি একটু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করে, আপনি যেটি বললেন এডিপির অ্যালোকেশন বাড়ছে এবং এডিপির যে বাস্তবায়নের হারও বাড়ছে, এর অর্থ কি এই নয়, আমাদের সাধারণ দর্শকদের জন্য যদি বলি, যে গোটা বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ড আরো অনেক বেশি হচ্ছে, এর বিস্তৃতি আরো ব্যাপ্তি বাড়ছে, এবং সাধারণ জনগণ তার সুফল ভোগ করছে বা ভোগ করবে? নিশ্চয়ই বলতে পারেন উন্নয়ন কর্মকাণ্ড বাড়ছে, আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, আমাদের দারিদ্রতা কমে যাচ্ছে, এবং আমরা বিশ্বাস করি যে যেভাবে আমরা যাচ্ছি সেইভাবে যদি চলতে থাকি তাহলে 2030 সালের মধ্যে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ পাবো বলে আমরা বিশ্বাস করি। আমাদের এটা একটা মিশন হিসেবে আমরা নিয়েছি, যে আমাদেরকে এই লক্ষ্যে পৌঁছতে হবে। এই লক্ষ্যটা কি জানেন? মিড ইনকাম কান্ট্রি, মধ্য আয়ের দেশে পৌঁছাবার জন্য আমরা চেষ্টা করছি, এবং আমরা যেভাবে যাচ্ছি আমাদের বিশ্বাস যে আমরা সেইভাবে পৌঁছবো। এখানে একটা কথা বলে রাখি, পরিসংখ্যান কথাটি আপনি শুনে থাকবেন। এই পরিসংখ্যান কথাটি কিন্তু অত্যন্ত জরুরি আমাদের কাছে, কারণ এর উপরে পরিকল্পনা নির্ভর করে। অবশ্যই অবশ্যই। সেই জন্য এই পরিসংখ্যান আমরা খুব আগে এই পরিসংখ্যান বিভাগ ছিল, মাঝখানে এটিকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আমাদের সরকার, জোট সরকার, বর্তমান জোট সরকার সেই ভুলটা করেনি। তারা ক্ষমতায় এসেই বুঝেছিলেন যে এটিকে আবার বিভাগে পরিণত করতে হবে, এবং তারা কাল বিলম্ব না করে এটাকে বিভাগে পরিণত করে। এবং বিভাগে পরিণত করার পর আমরা এই গত বছরই আমরা সেন্সাসটা করি, এই দেশের সেন্সাস করি, এবং সেন্সাসটা করি আমরা ডিজিটাল ম্যাপ দিয়ে, এবং অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা এই সেন্সাসটা শেষ করি। আগে যেখানে 1.25 বছর থেকে আরম্ভ করে 1.5 বছর পর্যন্ত লাগতো প্রাথমিক রেজাল্ট বের করতে, সেখানে আমরা মাত্র 3 মাসের মধ্যে এই রেজাল্টটা বের করেছি। তা আমরা আশা করছি যে শীঘ্রই এর ফল পাবো, এবং আমরা ফাইনাল রেজাল্ট এর জন্য বের করতে পারবো। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমি এই পর্যায়ে মাননীয় সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়, আপনার কাছে একটু জানতে চাবো যে এই যে পরিকল্পনা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মূল কাজগুলি আসলে কি ধরনের লক্ষ্য অর্জন করতে চায় সাধারণ অর্থে, এবং সেই কাজের সুফল কিভাবে আসলে আসে মানুষের কাছে? মন্ত্রী মহোদয়ের কথা একটা জিনিস বুঝেছেন, যে সম্পদের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন।
এই সুষম উন্নয়নের মধ্যে যেটা বোঝায় দারিদ্র্য নিরসন এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের ভিতর দিয়ে অর্থনৈতিক উন্নয়ন। এখানে সুষম বন্টন থাকবে, কর্মসংস্থানের সুযোগ থাকবে এবং সামগ্রিক অর্থনীতি উন্নয়নের জন্য যা যা করার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে গেলে যে শক্তির উৎস দরকার, গ্যাস, বিদ্যুৎ, মানে জ্বালানি, যেগুলো পাবলিক গুডস, হ্যাঁ হ্যাঁ জ্বালানি, অ্যাভেলেবল, তারপরে গণপ্রত্যাশা মেটাতে যা যা লাগে, এই সবকিছু সুনির্দিষ্ট এবং উপযুক্ত পরিকল্পনার ভিতর দিয়ে বাস্তবায়ন করা। পরিকল্পনা করা এটি প্রধান দায়িত্ব, আর বাস্তবায়ন তো কনসার্ন মিনিস্ট্রি করে। সেই তার মানে দেখা যাচ্ছে যে পরিকল্পনা মন্ত্রণালয় এবং কাজের যে পরিধি এবং তাদের যে জুরিসডিকশন, এটা তো খুবই তাৎপর্যপূর্ণ। কারণ পরিকল্পনাতে যদি গলদ থাকে, পরিকল্পনার মধ্যে যদি এফেক্টিভনেস না থাকে, ভিশন যদি ইনকর্পোরেট করা না হয়, তাহলে তো পরবর্তী বাস্তবায়ন আলটিমেটলি লক্ষ্য অর্জন করবে না। তো সেই জায়গা থেকে আপনারা গত 3 বছর ধরে, মানে যেটি মাননীয় মন্ত্রীও বললেন যে আসলে তার রুটিন ওয়ার্ক হিসেবে কাজগুলোকে নেননি, একেবারে সরকারের বা যে দলটি সরকারে আছে তাদের যে ভিশনটা সেট করা আছে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে নিয়ে যাওয়া, এবং সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনাগুলি প্রণয়ন করা হয়েছে যাতে ওই লক্ষ্যেই দেশটি পৌঁছে যায়। সেখানে পরিকল্পনা প্রণয়নের জন্যই একটা বড় সময় আপনাদের ব্যয় করতে হচ্ছে এবং সেটা একটা বড় অর্জনের জায়গা আমরা বলবো। তো সেই জায়গা থেকে আপনি যদি আমাদের কিছু, সে ধরেন কোন একটা মিনিস্ট্রি যদি বিচ্ছিন্নভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করে, সেটা জাতীয় প্রত্যাশা এবং গণপ্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। এখানে সব মিনিস্ট্রি তাদের প্রকল্প পাঠায় এবং আমাদের যে বাটখারাগুলো আছে, যেটা দারিদ্র্য নিরসনে এবং ইনকাম বৃদ্ধিতে, জাতীয় ইনকাম বৃদ্ধির সহায়ক হবে কিনা, এই সমস্ত বাটখারার ভিতর দিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করি এবং সেটা একনেকে ওঠে, যেটা সর্বোচ্চ ফোরাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেখানে আবার পরীক্ষা নিরীক্ষা হয়ে দেখা যায় যে এটা আমাদের যে অর্থনৈতিক নীতিমালা আছে, পরিকল্পনার যে সুষম উন্নয়ন বাস্তবায়নের যে নীতিমালা এবং গণপ্রত্যাশার প্রতিফলন এর মধ্যে আছে কিনা, সেগুলো যখনই থাকে তখন ওই প্রকল্পটি পাশ করা হয়। এই প্রকল্প সিলেক্ট করা, এর পেছনে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে সেই গুরুত্ব সম্বন্ধে একটু বলা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী আজ এই 3 বৎসরে প্রত্যেক সপ্তাহে যে একনেক হয়, যেখানে আমরা প্রকল্প সিলেক্ট করি, একটি একনেক তিনি মিস করেননি। তার শত ব্যস্ততা সত্ত্বেও তিনি এই প্রত্যেকটি একনেকে তিনি উপস্থিত থাকেন। প্রত্যেকটি প্রকল্প তিনি খুব ঘনিষ্ঠভাবে স্টাডি করেন, সবার আলোচনা শোনেন এবং সিদ্ধান্ত দেন। এর থেকে বোঝা যায় যে তিনি কতখানি গুরুত্ব দেন এই প্রকল্পকে এবং পরিকল্পনা বিষয়গুলোকে। না, এটি চমৎকার একটি ইনফরমেশন যেটা আমরা পেলাম। আসলেই তো মানে পরিকল্পনায় তো মূল জায়গাটি, যেটা আমি বললাম, ওখানে গলদ থাকলে বাকি সবকিছু কিন্তু সাফল্যের মুখ দেখবে না। তো সেখানে আমরা জেনে খুশি হলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতটা গুরুত্ব দিয়ে এই বিষয়গুলিকে দেখছেন। তো আপনি যে বিষয়টি যেটি বলছিলেন যে আসলে পরিকল্পনা মন্ত্রণালয়, আমরা যদি বলি যে গত 3 বছরে আপনি যদি কিছু যোগ করতে চান মাননীয় মন্ত্রী, গত 3 বছরে কতটুকু অর্জন, গত 3 বছরের বার্ষিক বরাদ্দটি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে শুনেছেন, এটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে এবং যথেষ্ট চোখে পড়ার মতো বাড়া। যেমন 2008-09 সালে ছিল 23,000 কোটি, 9-10 সালে ছিল 28,500, আর 10-11-তে 35,880। এভাবে আসলে আসলে মধ্যমায়ের একটি দেশে পরিণত করার স্বপ্ন নিয়ে বর্তমান সরকার কাজ করছে এবং মধ্যমায় যাওয়া কিন্তু একটা বড় মাপের চ্যালেঞ্জ। অবশ্যই অবশ্যই। আপনার এখন আমাদের মাথা পিছু আয় হচ্ছে মাত্র $780। $2,000 মাথা পিছু ইনকাম হলে তখনই সেই দেশটিকে মধ্যমায়ের দেশ বলা যায়। এখানে বর্তমান সরকারের টার্গেট হচ্ছে 2015-তে আমাদের দোরগোড়া এসে গেছে $1,000 এইটা উন্নীত করা, আচ্ছা আচ্ছা, পার ক্যাপিটা ইনকাম, এবং 2021-এ যে এটা বৃদ্ধি হবে $2,000। এটা করতে গেলে
আমাদের আরো বেশি বিনিয়োগ দরকার, জাতীয় বিনিয়োগ। এবং আপনি শুনে খুশি হবেন, এবার যে এডিপিটা করা হয়েছে এটা সর্বকালের বৃহত্তম। এটা ৪৬,০০০ কোটি টাকার এডিপি। আশা করা যায় যে প্রক্রিয়া আমাদের কর্মকাণ্ড এগোচ্ছে, এভাবে যদি এগোতে পারে তাহলে সরকারের যে মহান স্বপ্ন আছে সেটা বাস্তবায়িত হবে। কিন্তু কিছু কথা মনে রাখতে হয়, আমাদের মতো তৃতীয় বিশ্বের সরকারের কিন্তু অনেক লিমিটেশন থাকে। অবশ্যই এই যে আমাদের রিসোর্সের এই যে লিমিটেশন আপনি, সবচেয়ে বড়। আমার তো ধারণা এবং আমি নিশ্চিত যে এইরকম প্রোগ্রামের সময় ওখানে বিদ্যুৎ গেছে। এই সরকার যখন প্রথম দিকে এখানে এসেছিল মাত্র ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ তারা পেয়েছে, এবং দেশের সর্বব্যাপী বিদ্যুতের ক্রাইসিস, ভাঙচুর, সেচের জন্য এগুলো আপনারা দেখেছেন। কিন্তু আজকে একটা স্বস্তিজনক অবস্থানে আসছেন। এই সরকারের যে ভীষণ, বিদ্যুৎ না হলে সব উন্নয়নই ব্যাহত হয়, আপনি বৈদেশিক বিনিয়োগও আসে না, এবং এগুলো যদি না আসে তাহলে আপনার ওই প্রবৃদ্ধি ভাবে হবে না, আর আপনি সেই লক্ষ্যেও পৌঁছাতে পারবেন না। তার মানে আমরা যদি এভাবে বলি যে এই যে এডিপি বাড়ছে অ্যালোকেশন এবং তার বাস্তবায়ন হচ্ছে, এমন জায়গাতে এই বাস্তবায়নগুলি হচ্ছে যে আমরা পাবলিক গুডস বলতে যেগুলো বুঝি, ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিসিটি, যে এনার্জি, বিদ্যুৎ, গ্যাস, এগুলো অ্যাভেলেবিলিটি বাড়ানো একটা প্রচেষ্টা, যার ফলশ্রুতিতে দেশে প্রবৃদ্ধিটা বাড়ছে। কারণ কর্মসংস্থান, যেটা আপনি বললেন, দারিদ্র্য বিমোচিত হচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আরো বেশি, এবং বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরি হচ্ছে। চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এ পর্যায়ে আমি রীতি ইব্রাহিম, মাননীয় সচিব পরিসংখ্যান বিভাগ, আপনার কাছে জানতে চাবো, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেটি বললেন সেন্সাসের কথা, এই বিষয় নিয়ে যদি আপনি একটু আমাদেরকে খোলাসা করে বলেন। যে আমরা এটা নিয়ে একটু শুনি, এটা আপনাকে একটু বলে রাখি যে এটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে হয়েছে কি হয়নি, এরকম একটা কথা ওঠে, তারপর সঠিক তথ্য আমরা আসলে হাতে পেয়েছি কি পাইনি, এটা যদি আপনাদের খোলামেলা বলেন। না স্যার, যেটা বলেছেন যে আমরা অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি এই সেন্সাসে, এবং প্রথমে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা বলে কুইক কাউন্ট, জাস্ট হেড কাউন্ট। তার ওইটা কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নপত্র এখনো মানে স্ক্যান করি নাই, কারণ আমরা স্ক্যানার ইউজ করে কাজ করছি, এবং এখনো পর্যন্ত প্রশ্নপত্র সম্পূর্ণ স্ক্যান করা হয়নি। শুধুমাত্র একটা সামারি শিট, এই সামারি শিটটা করেছিল এনুমারেটররা, যারা মানে ম্যাট্রিক পাস এনুমারেটর, তারা করেছিল যোগটা। ওইটার উপরে ভিত্তি শুধু সামারি শিটটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আমরা ওইটা কাউন্ট করেছিলাম। ওইটাকে আমরা সবসময় বলি কুইক কাউন্ট, এবং এটা এবার নতুন না, 10 বছর পর পর সেন্সাস হয়, প্রতি সেন্সাসে এরকম একটা কুইক কাউন্ট দেওয়া হয়। তারপরে যখন দেখা, আমাদের অতীত অভিজ্ঞতায় বলে যে তারপরে যখন পুরো প্রশ্নপত্রগুলো স্ক্যান করা হয় তখন দেখা যায় যে জনসংখ্যা একটু বেড়ে যায়, কারণ ওই যোগটা তো ওই লেভেলের করাও অনেকটা সঠিক হয় না। তার মানে আপনি বলছেন যে ইনিশিয়াল স্টেজে যেটা এসেছে ওটা একেবারে ফাইনাল রিপোর্ট না। আরেকটা স্যার যেটা মেনশন করেছেন যে বিআইডিএস এ আমরা এইবারই প্রথমবারের মতো বিবিএস এর বাইরে দিয়ে আমরা পিইসি করছি। আমরা এক্সপেক্ট করছি ওরা একটা পার্সেন্টেজ আমাদেরকে বলবে যে এত পার্সেন্ট তোমাদের আন্ডার এনুমারেশন হয়। আন্ডার এনুমারেশন শুধু বাংলাদেশে না, এটা আন্তর্জাতিক, আন্তর্জাতিক সব দেশে আন্ডার এনুমারেশন হয়। তখন আমরা ওই ফিগার দিয়েও অ্যাডজাস্ট করবো। এই দুটো অ্যাডজাস্টমেন্টের পরে যে পপুলেশনটা আসবে সেটা হচ্ছে একেবারে ওই মার্চের 15 মার্চ রাত্রে 12:01 জনসংখ্যা কত ছিল, ওইটা তখন আমরা বলতে। আমরা তাহলে যেটা বুঝতে পারছি যে একটি প্রসেসের মধ্য দিয়ে, যেটি আর পৃথিবীর সব দেশে একবারে সাধারণ অর্থে যে প্রক্রিয়া তার মধ্য দিয়ে যাচ্ছে, অতীতের সেন্সাসও এরকমই ছিল। বরং আপনারা আরো বেশি ডিজিটাল টেকনোলজি অ্যাপ্লাই করে আরো মানে তড়িৎ গতিতে এটা করেছেন। এটাই আমাদের রেকর্ড এবারের জন্য। এক্স্যাক্টলি, এবং আরো আপনারা বলছেন যে আরো নির্ভুল হওয়ার সুযোগ আছে, এবং এর মধ্যে কতটুকু এরর মার্জিন বা যেগুলো আছে সেটা আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট সেপারেট বডিকে দিয়ে করাচ্ছেন। আমাদের সেন্সাস ছাড়াও গত বছরে আমরা হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে করেছি, ওটাতে আমরা ল্যাপটপ ফিল্ডে ব্যবহার করেছি, এবং ফিল্ডে ল্যাপটপ ডাটা এন্ট্রি করে ফিট করে আমরা সরাসরি হেডকোয়ার্টারে পাঠিয়েছি ইন্টারনেটের মাধ্যমে। 31 জানুয়ারি লাস্ট ডাটা কালেকশন করে আমরা 2 মাসের মধ্যেই ডাটা ডিসেমিনেট করতে পেরেছি, এবং এর সবচেয়ে বড় ইউজার হচ্ছে প্ল্যানিং কমিশনের জিইডি। আর তাছাড়াও আমরা যে কাজগুলো করছি গত 3 বছরে আমরা করেছি, যেমন পরিসংখ্যান আইনটাকে আমরা আবার রিভাইজ করে আমরা অনেক শক্তিশালী করছি, এবং এছাড়া আমরা আমাদের ফিল্ড লেভেলটাকে শক্তিশালী করছি, কারণ শুধু শুধু মাথাকে নারিশ করে তো লাভ নেই যদি গোড়া দুর্বল থাকে। সুতরাং আমার ফিল্ডের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া, তাদের সংখ্যা বাড়ানো, প্রতিটা জেলায় অফিস করা,
এই সমস্ত কিছু আমরা করছি। তো এই সবগুলো আছে। তাছাড়া আমরা আরেকটা কাজ করেছি, একটা গভর্নমেন্ট থেকে একটা কমিটি ফর্ম করে দিয়ে আমরা আমাদের বিবিএস এর কি কোর অ্যাক্টিভিটিস কি, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের কোর অ্যাক্টিভিটিস কি, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমরা আরো করেছি যে একসময় দেখা যাচ্ছে একই পরিসংখ্যান আমরা একটা করছি, অন্য মিনিস্ট্রি আরেকটা করছে। এই দ্বৈততা পরিহার করার জন্য আমরা কোঅর্ডিনেশন শুরু করেছি। আমরা তাদের সাথে বসছি এবং কিভাবে তাদের পদ্ধতিটা সঠিক পরিসংখ্যান প্রডিউস করতে পারে সেটার ব্যাপারে আমরা তাদেরকে সাহায্য করছি। এলিমিনেশনের মাধ্যমে অপচয় কমানো যাবে। এছাড়া আমরা ডিসেমিনেশনের প্রযুক্তি ব্যবহার করছি। আমাদের প্রত্যেকটা রিপোর্ট পিডিএফ ফর্মে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, যে কেউ আর বই দোকানে গিয়ে কিনতে হবে না, তারা ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই বইগুলা কিনতে পারবেন। আর যেহেতু এত প্রযুক্তির ভিতরে যাচ্ছি, আমাদের স্ট্যাটিস্টিক্স ডিভিশনের নামও পরিবর্তন হয়ে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স হতে যাচ্ছে। তাছাড়া আমাদের একটা ভবিষ্যতের প্ল্যান কি, ওটা আমরা অলরেডি কাজ কিছুটা শুরু করেছি, যে বাংলাদেশের অতি দরিদ্র জনগোষ্ঠীকে আইডেন্টিফাই করা। কারণ এক একজন এক একভাবে তার ডেটাবেস তৈরি করে। আমরা যদি এটা করি, আমরা নিরপেক্ষভাবে, যেহেতু আমরা কোনো সার্ভিস প্রোভাইড করি না, সুতরাং আমরা নিরপেক্ষভাবে আইডেন্টিফাই করতে পারবো যে কোন ক্রাইটেরিয়াতে এই লোকটা দরিদ্রখানা হিসেবে চিহ্নিত। এবং তাতে আমার মনে হয় গভর্নমেন্টের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের যে প্রোগ্রামগুলো, এটা খুবই এফেক্টিভ হবে। এবং আমি মনে করি গভর্নমেন্টের এতে সাশ্রয়ী হবে, কারণ অনেক ডুপ্লিকেশন হচ্ছে, সেগুলো আইডেন্টিফাইড হয়ে যাবে এবং ডেটাবেসটা অনেক অন্যভাবে সাহায্য করতে পারি। এইভাবে আমরা কাজ করছি। আর আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে সবকিছুর উপরে আমরা আবার অর্থনৈতিক সুমারিও করতে যাচ্ছি 2013-তে। না, আপনাকে অনেক ধন্যবাদ যে চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করেছেন, এবং আমি নিজে শুনেও অনেক আশ্বস্ত এবং আনন্দিত হচ্ছে যে এতগুলি কাজ এভাবে করা হচ্ছে। আমি আলোচনার এই পর্যায়ে জনাব ডক্টর শামসুল আলম, যিনি মাননীয় সদস্য সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন, আপনার কাছে জানতে চাবো যে সাধারণ অর্থে আমাদের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে কেমন, এবং আমরা দীর্ঘদিন ধরে যদি এই সরকার, এই বর্তমান আওয়ামী লীগ সরকারে আসার আগে যদি আমরা বলি, পরিকল্পনা মন্ত্রণালয় এর যে কর্মকাণ্ডগুলি কিভাবে ইতিবাচক বা নেতিবাচকভাবে আমাদের অর্থনীতিকে প্রভাবিত করেছে, বর্তমান সময়ে এটি কিভাবে প্রভাবিত করছে, এবং সেই জায়গা থেকে যদি আপনি একটু আলোকপাত করেন। আমি তো বলবো সামগ্রিক অর্থনীতির অবস্থা অতীতের যে কোনো সময়ের চাইতে চমৎকার। এর প্রমাণ হলো অতীতের যে কোনো সময়ের চেয়ে খাদ্য উৎপাদন কিন্তু এখন বেশি। আমরা চাল উৎপাদন করেছি 2011 সনে 33.56 মিলিয়ন টন। আমাদের প্রয়োজন হলো 27 মিলিয়ন টন খাদ্য, খাবার এবং বীজ অপচয় মিলে। সে অর্থে কিন্তু আমরা খাদ্য উদ্বৃত্ত প্রথম আমরা ব্যাপকভাবে অর্জন করলাম সেটি। দ্বিতীয়ত আপনি দেখুন, ইতিহাসের সবচেয়ে বেশি উচ্চতর প্রবৃদ্ধি কিন্তু আমরা অর্জন করেছি গত বছর 6.7। এটাও ইঙ্গিতবাহী যে অর্থনীতি অত্যন্ত ভালোভাবে যে কার্যক্রম পরিচালনা করা দরকার সেটি করা হয়েছে। আর আপনি দেখুন, আমি আবারও বলবো, এক বছরে সর্বাধিক লোক গিয়েছে বাইরে এই 2011-তে 5,68,000। এটিও অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। আমি এই কয়েকটি তথ্য দিয়ে আপনি যা বলতে চাইলাম, কর্মসংস্থানে যারা গিয়েছে প্রবাসী শ্রমিক হিসাবে, আমাদের রপ্তানি আয় এখন $18 বিলিয়ন। এটাও সর্বোচ্চ, অতীতে এতটা হয়নি। তো সব মিলে অর্থনীতির উত্থান পতন, নানান ঝুঁকি সত্ত্বেও অর্থনীতি আমি বলবো অতীতের যে কোনো সময় অত্যন্ত ভালো। পরিকল্পনা কমিশন চমৎকার দায়িত্ব পালন করছে। এই কারণেই বলবো, আপনি জানেন 2002 থেকে 2010-11 পর্যন্ত আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেটা পরিচালিত হয়েছে সেটি হলো দারিদ্র্য বিমোচন কৌশল পত্র। পত্র মানে পেপার, একটা প্ল্যান ছিল না, পরিকল্পনা ছিল না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, তার প্রতিশ্রুতিও পালন করেছে নির্বাচনে। সেটি হলো যে আমরা পরিকল্পিত অর্থনীতিকে এগিয়ে যাবো, কথাটা বলা হয়েছিল। এবং এই সরকার পরিকল্পনার ধারাবাহিকতায় বিশ্বাস করে, এবং সেখানে দেখুন বিগত সরকার কর্তৃক গৃহীত বা তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গৃহীত দারিদ্র্য বিমোচন কৌশল কিন্তু পরিত্যাগ করেনি। সেটিকে প্রথম এক বছর এসে রেখে বলা হলো এটিকে সংশোধন করে আমরা বাস্তবায়ন করেছি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিণত না হওয়া পর্যন্ত, তো যেন ধারাবাহিকতা বজায় থাকে। তো সেটি সংশোধনের কাজ পরিকল্পনা কমিশন করেছে দ্রুততম সময়ে। এটিও একটি সাফল্য এই সরকারে। 18 মাসে একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে। এদেশে এটি একটি নজির, কারণ এর আগে যে কোনো পরিকল্পনা প্রণয়নে 2.5 থেকে 4 বছর পর্যন্ত ব্যয় হয়েছে। তো দ্রুততম সময়ে আমরা এটা প্রণয়ন করেছি। এই সরকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আমাদের মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা দেশে ছিল না। এই প্রথম
আমরা একটি প্রসপেক্টিভ প্ল্যান, যেটা ইংরেজিতে বলে, আমরা প্রণয়ন করছি 2010-11 থেকে 20-21 পর্যন্ত, যেখানে পরিষ্কারভাবে জাতি কোথায় এগোবে 2015-তে, কোথায় থাকবে জাতি 2021-এ, সেটি চিহ্নিত করা হয়েছে। এদিক থেকেও এই সরকার দীর্ঘভাবে আমাদের অর্জন কি কি হবে, আমাদের প্রবৃদ্ধির হার কি হবে, আমাদের লিটারেসির হার কি হবে, আমার দারিদ্র্য কোথায় কমবে, আমাদের বৈদেশিক অর্জন কি হবে, সুনির্দিষ্টভাবে আমরা এটি করেছি। এই পরিকল্পনা 15-তে আমাদের হাতে কি থাকবে, 8% গ্রোথ আমরা অর্জন করতে চাই। আপনাকে আমরা বিভিন্ন কর্নার থেকে যে শুনি যে অর্থনীতি এক ধরনের চ্যালেঞ্জের মুখে আছে, আমরা কি এই বিষয়টিকে এভাবে দেখতে পারি যে এটি হচ্ছে সমকালীন সময়ে এই মুহূর্তে এক ধরনের চ্যালেঞ্জ, গ্লোবাল ক্রাইসিস হচ্ছে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে পাওয়ার সেক্টর এবং এনার্জি সেক্টরে কোনো ইনভেস্টমেন্ট না হওয়ার ফলশ্রুতিতে অল্প সময় স্কুইজ করে গভর্নমেন্টকে অনেক কিছু করতে হয়েছে, তার একটা কনসিকুয়েন্স। তো আপনি যেগুলো ব্যাখ্যা করছেন এগুলো কি দীর্ঘমেয়াদে বাংলাদেশ এই এরকম একটি শক্তিশালী অবস্থায় যাবে, সেই বিষয়গুলি বলছেন? একই সাথে এই মুহূর্তে বাংলাদেশের ইকোনমিকে আমরা এই চ্যালেঞ্জ যেগুলো আমরা ফেস করছি সেগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? কোন দেশের কোন অর্থনীতি সরল রৈখিকভাবে আগায় না, সবসময় একটু উত্থান পতন, এটাকে আমরা ইংরেজি বলি বুম বাস্ট থাকে, যাকে অর্থনীতিবিদরা বলে সাইকেল। অর্থনীতি একটা চক্রে চলে। তো এই বিশ্বমন্দার পরও আমাদের ঝুঁকিটা আমরা মোকাবিলা করতে পেরেছি। এবং রেমিটেন্সও তো আমাদের খুব বেশি কমে যায়। রেমিটেন্স কমেনি বরং বেড়েছে। 12.1 বিলিয়ন ইউএস ডলার আমাদের রেমিটেন্স হয়েছে গত বছর, এটাও সর্বোচ্চ। মহাজোট সরকার 2009 সালের 6 জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করেন। বিগত 1997 থেকে 2002 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাপ্ত হওয়ার পর দেশে আর কোনো পরিকল্পনা বিগত সরকার গ্রহণ করেনি। ফলে দেশের উন্নয়নকে পরিকল্পনাহীনভাবে এগিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল। বিগত 4 দলীয় জোট সরকার বিশ্বব্যাংকের চিন্তাপ্রসূত পিআরএসপি অনুসারে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের এই চেষ্টা পুরোপুরি সফল হয়নি, কারণ সঠিক পরিকল্পনা ছাড়া কোনো দেশের উন্নয়ন সার্বিকভাবে সম্ভব নয়। বাংলাদেশ সংবিধানের 15 নম্বর আর্টিকেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার ভিত্তিতে এগিয়ে নেয়ার কথা উল্লেখ রয়েছে। সে মোতাবেক বর্তমান ক্ষমতা গ্রহণের পর পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করে। ক্রমান্বয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচন ও বেকারত্বের হার হ্রাস করাই মূল উদ্দেশ্য। বর্তমান সরকার বিষয়টি উপলব্ধি করে ক্ষমতা গ্রহণের পর পিআরএসপিকে সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে। কেননা পিআরএসপি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিকল্প নয়। তাই সরকার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার দিন বদলের সনদের ভিত্তিতে 10 বছর মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়। এই প্রেক্ষিত পরিকল্পনা দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের জন্য রূপরেখা নির্ধারণ করা হয়। এটি রূপকল্প 2021 নামে খ্যাত। 2011-12 থেকে 2015-16 মেয়াদে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং 2016-17 থেকে 2020-21 সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজ দ্রুততার সাথে শেষ করা হয়। বর্তমানে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে দেশকে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বর্তমান সরকারের সাফল্যে 3 বছর, একটি বিশেষ অনুষ্ঠান। আমরা পরিকল্পনা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা এবং বিশ্লেষণ করছিলাম। আমাদের সাথে আলোচনার এ পর্যায়ে যোগ দিয়েছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক খান, মাননীয় সচিব, আইএমইডি তথা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো যোগ দিয়েছেন জনাব ডক্টর এম.এ. সাত্তার মন্ডল, মাননীয় সদস্য, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম পরিকল্পনা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে। এখানে মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করেছেন যে গত 3 বছরে যে পরিকল্পনাগুলি নেওয়া হচ্ছে, এবং উনি যেটি বললেন যে একটি লক্ষ্যকে সামনে রেখে
যেটি বর্তমান সরকারের যে ভিশন, যে একটি মধ্য আয়ের দেশে বাংলাদেশকে নিয়ে যাওয়া, সেই লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনাগুলো গৃহীত হচ্ছে এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন এগিয়ে যাচ্ছে। বাট একই সাথে আমরা জানি যে লক্ষ্যের সাথে পরিকল্পনার যদি সামঞ্জস্য না থাকে তাহলে আমরা লক্ষ্যচ্যুত হতে পারি। হয়তো আমরা কাজ করছি কিন্তু লক্ষ্যের বাইরে চলে যেতে পারি। সেক্ষেত্রে আইএমইডি বাস্তবায়ন এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ যারা মনিটর করছেন কনস্ট্যান্টলি, এবং কোনো ধরনের ডিভিয়েশন বা বিচ্যুতি থাকলে আপনারা দেখছেন এবং আবার ফিক্স করার কাজটা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা থেকে যদি একটু আমাদের আলোকপাত করেন জনাব মোজাম্মেল হক খান। আইএমইডির পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ এবং এই বিভাগ মূলত সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যেসব উন্নয়ন প্রকল্প গৃহীত হয় সেগুলোর মনিটরিং এবং মূল্যায়নের কাজগুলো করে থাকে। এটা হলো এর মূল দায়িত্ব। সরকারের যে ক্রয়ের কাজগুলো সেগুলো যাতে স্বচ্ছতা জবাবদিহিতা থাকে, সেখানে যাতে অতীতের মতো এই সন্ত্রাসের দ্বারা আক্রান্ত না হয়, সেখানে যেন জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সেই কাজগুলো আইএমইডির একটি প্রতিষ্ঠান সিপিটিউর মাধ্যমে আমরা সম্পন্ন করে থাকি। আপনি ইতোমধ্যে জেনেছেন যে সরকারের অনেক প্রকল্প রয়েছে, এই উন্নয়ন প্রকল্প, এবং ক্রমান্বয়ে এগুলো বেড়েছে। 2008-09 এটা ছিল 800-র মতো। এখন সেই প্রকল্প চলমান সময় পর্যন্ত 1039টি প্রকল্প এখন চলমান আছে এবং প্রতি বছর প্রায় 260-70টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত থাকে। আমাদের যে মনিটরিং প্রক্রিয়া সেটি হচ্ছে যে আমরা যে চলমান প্রকল্পগুলো রয়েছে এরগুলোর সবগুলো আমরা করতে পারি না, কারণ এটার মধ্যে প্রায় 30% শতকরা 30% প্রকল্প আমরা মনিটরিং করে থাকি। আর যেই প্রকল্পগুলো ওই বছরে সমাপ্ত হয়ে যায় সেগুলোর আমরা 100% মনিটরিং করি। এইগুলো মনিটরিং এর মূল কাজের মধ্যে আমরা মূলত দেখি যে প্রকল্পগুলো যেই উদ্দেশ্যে নেওয়া হয়েছিল সেগুলো যথাযথভাবে সেই উদ্দেশ্যে এগুচ্ছে কিনা। অর্থাৎ আপনি যদি একটা টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান থাকে যে কোন সময়ের মধ্যে কত টাকা খরচ করা হবে, এর বাস্তব অগ্রগতি কতটুকু হবে, সেই পরিকল্পনার সাথে প্রকল্প যখন প্রণয়ন করা হয় সেটার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ আছে, অর্থাৎ মূল লক্ষ্যের সাথে বিচ্যুতি হচ্ছে কিনা আপনি যেটা বললেন, সেগুলো নিশ্চিত করা হলো মনিটরিং এর মাধ্যমে বেরিয়ে আসে। আমরা এই সরকার দায়িত্ব গ্রহণের পরের কথা আমি বলবো যে এই মনিটরিং এর কাজ আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা বহুগুণে বৃদ্ধি করেছি। আপনাকে যদি আমি পরিসংখ্যান দিয়ে বলি তাহলে আমার কথার যথার্থ প্রমাণ পাবেন। যেমন 2008-09 আমরা 600 প্রকল্প আপনার মনিটরিং করেছি, 2009-10 করেছি 693টি, আর 2010-11-তে আমরা করেছি 729টি, আর এই চলতি বছরে এই পর্যন্ত আমরা করেছি 315টি। আমরা মনে করছি যে এটি 729-এর চেয়েও আরো বেশি, অর্থাৎ প্রায় 800-র মতো মনিটরিং কাজ আমরা করব। এছাড়া যে সমাপ্ত করার জন্য যে প্রকল্পগুলো আমরা বলছি সেটা হলো আমরা 2008-09 করেছি 226টি, তারপরে করেছি 214টি। এখানে কয়েকটি আপাতত কম মনে হচ্ছে, কিন্তু পরের বছর আবার 2011-তে আমাদের সংখ্যা আরো বেড়ে গেছে 257টি, এবং এই বছর 267টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত আছে। এগুলো আমরা সবগুলো মনিটরিং করব। যদি আমার লক্ষ্য এবং পূরণ হয়, অর্থাৎ যে সূচকগুলো আছে সেগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলে এটার ইম্প্যাক্ট অবশ্যই দারিদ্র্য বিমোচনের উপর পড়বে এবং সামগ্রিকভাবে আপনার যে জিডিপি গ্রোথ সেটা বাড়বে, টোটাল যে সুষম বন্টন সেটা হবে, দারিদ্র্য বিমোচন হবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এটা তো প্রকল্পের সাথে রিলেটেড। আমি এই পর্যায়ে জনাব ডক্টর এম সাত্তার মণ্ডল, মাননীয় সদস্য, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, আমাদের পরিকল্পনা কমিশন, আপনার কাছে যে প্রশ্ন করব যে আপনার সংশ্লিষ্ট যে এরিয়া, যেখানে কৃষি, পানি সম্পদ, পল্লী প্রতিষ্ঠান, আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদের বলেন গত 3 বছরে কতটুকু সাফল্য অর্জন হয়েছে গ্রামের সাধারণ মানুষের? গত 3 বছর বা যদি এই সরকারের সময় বলেন তাহলে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, ক্ষুধা নিবৃত্তি, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচন এর মূল চাবিকাঠি হিসেবে এই কৃষি এবং গ্রাম উন্নয়নকে ধরে নেওয়া হয়েছে, সেটা অনুধাবন করা হয়েছে এবং বাস্তবে। দ্বিতীয় বিষয়টা হলো যে এটা ধারণার মধ্যেই কেবল সীমাবদ্ধ থাকেনি। আপনি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ যদি দেখেন তাহলে গত 3 বছরের আগের 3 বছরে 16,500 কোটি টাকা ছিল। আর এই গত 3 বছরে এই এডিপির
বরাদ্দটা বেড়ে দাঁড়িয়েছে 24,000 কোটি টাকা, প্রায় 1.5 গুণ। তা কাজেই আপনার পরিমাণের দিক থেকে একটা বড় ধরনের বৃদ্ধি লাভ করেছে, গুণগত দিক থেকে পরিবর্তিত হয়েছে। কৃষি খাতের এই যে বর্ধিত বরাদ্দ, এটা গেছে কোথায়? এটা গেছে সেচ, তারপরে আপনার বীজ, তারপরে উপকরণ সরবরাহ, এতে কিন্তু এই বড় টাকাটা গেছে, যেটাকে আমরা বলি প্রকৃত প্রবৃদ্ধির জায়গা এবং চাবিকাঠি। কাজে এইখানেও আমি মনে করি যে একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে পরিকল্পনার ভিতরে। 167টা প্রকল্প এই সময়ের মধ্যে কিন্তু অত্যন্ত সমাপ্ত করা সম্ভব হয়েছে, এবং সবই কিন্তু এগুলো প্রবৃদ্ধিতে সহায়ক হয়েছে। আপনি শুনে খুশি হবেন যে 237টা নতুন প্রকল্প এই কৃষি খাতে গত 3 বছরে নেওয়া হয়েছে। এটি কিন্তু খুব চারটিখানি কথা না, 237টি নতুন প্রকল্প, তার মধ্যে 119টি প্রকল্পই হচ্ছে সেচ, এই বীজ বর্ধন, আপনার বন, মৎস্য, পশুখাত ইত্যাদিতে সরাসরিভাবে বিনিয়োগ এটি লাভ করেছে। আপনি কেবল তাই না, পল্লী উন্নয়ন এবং পল্লী প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান এবং জীবিকা মানোন্নয়ন করবার জন্য প্রকল্প নেওয়া হয়ে থাকে, সেখানেও আপনার প্রায় 80টির মতো প্রকল্প এখানে গ্রহণ করা হয়েছে। কাজে এই প্রকল্পের কেবল পরিমাণ এবং সংখ্যাগত বিষয় না, এটার গুণগত একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, এবং এর ফলে আপনার যেটা দেখেন গুণগত পরিবর্তনের যে বিষয়টি বলছেন, এটা কি একটু ব্যাখ্যা করবেন? মানে কোন? আচ্ছা, আমি বলছি যে সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ এবং নদী ভাঙ্গন, তীর রক্ষণ, এটা বিশেষভাবে পানি সম্পদ খাতের প্রকল্প, পানি নিষ্কাশন ইত্যাদি ব্যবস্থা, ইভেন কি মৃত্তিকা উন্নয়ন, আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো আগে যে ছিল না তা নয়, কিন্তু এগুলোকে নতুন একটা প্রেক্ষিতে এটাকে ঢালাই করে সাজানো হয়েছে, এবং এর সঙ্গে প্রযুক্তিকে সমাহার ঘটানো হয়েছে। তার ফলে হয়েছে কি, বেগবান হয়েছে এই প্রবৃদ্ধির কর্মকাণ্ডগুলো আর কি। এটাকেই আমি বলছি গুণগত পরিবর্তন। আমাদের তো আনলিমিটেড রিসোর্স নেই, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক, সামাজিক এবং গ্লোবাল। তার মধ্য থেকে আমরা সর্বোচ্চ কতটুকু অর্জন করতে পারছি, সেভাবেই তো বিষয়টি আমাদের দেখতে হবে। সেইভাবেই দেখছি, এবং আপনি আরেকটু খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে পুঁজি সংকটে যে আমাদের অতি দরিদ্র কৃষকগুলো, আপনার 1,50,00,000 কৃষক পরিবার, তার মধ্যে 82 লক্ষ আছে যাদের জমির পরিমাণ হচ্ছে 1 একরের নিচে, এবং তার মধ্যে 62 লক্ষ আছে যাদের জমির পরিমাণ মাত্র 50 শতক আর কি। সেই সমস্ত মানুষকে নিয়েই কিন্তু কৃষিতে অগ্রসর হতে হচ্ছে। তাহলে কি কাজ হচ্ছে এই যে সারের উপরে কত বড় একটা ভর্তুকি দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু বিফলে যায়নি, সেটা উপর্যুপরি এই বাম্পার ফলন বলেন বা চমৎকার আমাদের কৃষির যে উৎপাদন বাড়ছে তার উপরে। দ্বিতীয় আরেকটি বিষয় আছে, এই পরিকল্পনাতে বা এই আমলে কেবলমাত্র উৎপাদন করেই কিন্তু থেমে থাকছে না, এটাকে বিপণন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করবার জন্য মূল্য পরিস্থিতিটাকে কৃষকের জন্য প্রণোদনামূলক রাখবার কারণে গত 3 বছরে আপনার 11,500 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে, উপজেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে। 11,500 কিলোমিটার 3 বছরে 742টি ইউনিয়ন কমপ্লেক্স তৈরি করা হয়েছে, যেখানে ওয়ান স্টপ সার্ভিস নামে এটা চেষ্টা করা হচ্ছে। আপনার 1,16,000 মিটার আপনার ব্রিজ এবং কালভার্ট তৈরি করা হয়েছে। এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার আপনি মনে করতে পারেন এই সম্পদের সীমাবদ্ধতার মধ্যে। না, অবশ্যই, বিশেষ করে সম্পদ এবং সময়। 3 বছর তো খুব বেশি সময় নয়। বিপণন কাঠামোকে অত্যন্ত উন্নত পর্যায়ে নেওয়া হবে বলে আমরা বলছি, কিন্তু এটি হচ্ছে তার বাস্তব একটা উদাহরণ যে কিভাবে এটাকে করা হচ্ছে। অনেক ধন্যবাদ, আপনি চমৎকারভাবে এই কৃষি এবং পানি সম্পদ এবং পল্লী প্রতিষ্ঠান এই বিষয়গুলোকে এনে ব্যাখ্যা করলেন, আসলে কতটুকু পরিবর্তন এসেছে এবং জীবন মানের উন্নয়ন ঘটেছে আমাদের গ্রাম পর্যায়ে হতদরিদ্র সাধারণ মানুষের, সুবিধা বঞ্চিত মানুষের। মাননীয় সচিব, পরিকল্পনা বিভাগ, জনাব ভূঁইয়া শফিকুল ইসলাম, আমাদের আলোচনার মধ্য থেকেই আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে আসলে সরকারের এক ধরনের অঙ্গীকার আছে, এবং অঙ্গীকারের সাথে সাথে তাদের মধ্যে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের জন্য যে দক্ষতা